রাজনৈতিকভাবে আমরা যখন 16 তারিখ আবু সাঈদের মৃত্যুর খবর আমরা পাই, সে সময় আমরা যারা যুগপৎ আন্দোলন করেছিলাম, বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিএনপি জামাত সহ শেখ হাসিনার পতনে এক দফা দাবিতে, তারা যোগাযোগ করে আমরা বলেছিলাম যে এই মৃত্যুর পরে রাজনৈতিক দলগুলোর একটা রিয়াকশন দেখানো দরকার। তখন একটা সিদ্ধান্ত হয় যে 17 তারিখ গায়েবানা জানাজা, এবং বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা পড়তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতৃবৃন্দ আসেন। আমরা নাকি ঢুকতে পারিনি। 18 তারিখ আমরা কর্মসূচি ছিলাম, মঞ্জু ভাই এখানে ছিলেন, কালো পতাকা মিছিল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে। 19 তারিখে আমরা আবার আলাপ করে, শুক্রবার ছিল, সবাই জয়েন করতে পারবে কর্মসূচিতে। সেদিন একটা কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি দেওয়ার কথা হয়, রাজনৈতিকভাবে আলোচনা হয়। তখন গণমিছিলের কর্মসূচি দেওয়া হয় এবং ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্যই মূলত আমি, শুক্রবার দিন ছিল, বাসা থেকে একেবারে উজু টুজু করে নামাজের প্রস্তুতি নিয়ে বের হইতে, নামাজ পড়বো বাইতুল মোকাররমে। কিন্তু আমি বাড্ডা থেকে আমার বাসা মহানগর প্রজেক্ট, ওইখান থেকে আসলে বের হওয়ার পথেই দেখতেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিল্ডিং এর উপর থেকে বিচ্ছিন্ন ভাবে গুলি এসে পড়তেছে। এবং তখন 12:30টার মতো বাজে। তখন ক্লাস 10-এর একজন শিক্ষার্থী রাস্তায় গুলিবিদ্ধ হয়। তখন তাকে নিয়ে সবাই খুব অস্থির হয়ে পড়ে। তখন আর আমি সামনে আগাতে পারলাম না আসলে, যে এইভাবে গুলি এসে পড়ছে, এখন আমি যে যাবো হেঁটে, কারণ তখন তো গাড়ি টাড়ি বন্ধ, যাওয়া লাগবে হেঁটে হেঁটে ওখান থেকে। তখন ভাবলাম নামাজ এখানে পড়ি, তারপরে বের হবো। ওইখান থেকে নামাজ পড়ে মূলত ওই দিন বের হয়ে হাঁটতে হাঁটতে মালিবাগ, আমার সাথে খালি একজন ছিল, যে সাধারণ পাবলিকের মতো হেঁটে যাবো, কয়েকজন পাশে থাকলে অনেকে বুঝবে যে এটা আমরা মাস্টার্স পড়া। ওই সময় ইসলামী ব্যাংক হসপিটালের সামনে আসলে আমিও জাস্ট ইসলাম ব্যাংক হসপিটাল থেকে কালভার্ট রোড, ওইখানে আমাদের কার্যালয়, ওইদিকে আমাদের মিছিলের কথা। তার আগের দিন রাতে সবাইকে মেসেজ করে দিয়েছি যে সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন, জুমার নামাজ পড়বেন পল্টনে, যেহেতু মিছিল কর্মসূচি ওখানে। ওইখানে যাব, আমার মানে কিছু বুঝে ওঠার আগেই দেখি একজন পড়ে গেছে। কোথেকে ঢিল এসে পড়েছে না কি পড়েছে সেটা কার্যত জানি না। পরে দেখি একেবারেই তার এখান থেকে মানে সাদা, আসলে আমি তো টাচ করে দেখিনি মগজ না কি বেরোচ্ছে, দেখি সাদা একেবারে রাস্তার ওখানে। সাথে তখন ইসলাম ব্যাংক হসপিটালের স্টাফরা 2-4 জন আগে তাকে নিয়ে আসলো। আমরা একটু হসপিটাল দেখলাম, এইভাবে গুলি চলছে, একটু হসপিটালে দাঁড়ালাম। তার কিছুক্ষণ পরে থেকে আরো একজন মহিলাকে নিয়ে আসছে। পরে ওনার কাছে শুনলাম যে উনি সেগুন বাগিচা বাসায় গুলিবিদ্ধ, বাসার জানালার ফাঁক দিয়ে হয়তো দেখছিলেন কিছু এই বর্বরতা কিংবা পুলিশের অ্যাক্টিভিটিস, সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন। তখন ওই পরিস্থিতিতে আর আমরা সামনে আগাতে পারি নাই কার্যত। তখন রাতে যখন বাসায় ফিরি, তখন মনে হচ্ছে যে এই পরিস্থিতির পরে যদি আসলে আমরা কোন পরিবর্তন না করতে পারি এবং প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কার্যত আমাদের কারোই রেহাই নেই। তখন আমি রাত্র 9টা-10টা থেকে সবাইকে ফোন, ডাইরেক্ট ফোন, তখন ইন্টারনেট শাটডাউন ছিল, ডাইরেক্ট ফোনে ফোন দিছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট সবাইকে। এমনকি ওই দিন নাহিদ, হাসনাদের সাথে এক্স্যাক্টলি কথাটা আমার খেয়াল নেই, তবে সার্জিস আর নাহিদের সাথে কথা হয়েছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। এই কারণেই তখন ওই ডিবি হারুন গ্রেপ্তারের পরে বলেছিল যে 2 সমন্বয়কে নিয়ে সরকার পতনের ছক এঁকেছিলেন। একদম পর কিন্তু বিকল্প নাই। তো এবং আমার যার সাথে কথা বলার মোটামুটি আমি বলেছি, এবং আমি ধরে নিয়েছিলাম যে হয়তো আজকে অ্যারেস্ট হতে পারে। কথা বলে শেষ করছি আপনার তখন 2:15 বাজবে। ঘুমাই নাই, জাস্ট বিছানায় যেটা বলে আর কি সমুদ্র গা এলিয়ে দেওয়া, ওরকম জাস্ট ছিলাম। তারপর দরজায় ধাক্কাধাক্কি শুনতে পেলাম। কিছু বুঝে ওঠার আগে, আসলে প্রস্তুতি নেওয়ার আগে তারা একেবারে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। আর আমি তখন একটা ট্রাউজার পরা ছিলাম, এবং আমার বাসায় একটা, যেটা হয় আমরা একটু রাতে পুরানো কাপড় পরে ঘুমাই, একটা পোশাক ছিল, এবং আমার যে ছোট বাচ্চা আছে, কারণ যদি প্রস্রাব করে দেওয়ার ফলে আমার ফিল ছিল বাম পাশে এক সাইড একটু ভিজা।